আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানকে ধ্বংসে সফল হবেন না ট্রাম্প, খামেনি। ইসরায়েলের আল্টিমেটাম প্রত্যাখ্যান করল হামাস। 7 পাকিস্তানি সেনাকে বন্দী, 1 সপ্তাহের আল্টিমেটাম বিএলের। আরও শুনছেন, সিরিয়ায় আটকে থাকা নাগরিকদের ফেরত নিতে চায় না অস্ট্রেলিয়া। সর্বশেষ থাকছে, বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় জামায়াতের জয়, লাভ বিজেপির। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমোজ প্রণালীতে আইআরজিসির নৌ মহড়া, জেনেভায় দ্বিতীয় দফার পরমাণু আলোচনা শুরু। ইরানকে ধ্বংসে সফল হবেন না ট্রাম্প, খামেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংসে সফল হবেন না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার দেশটিতে দেওয়া এক ভাষণে খামেনি ওই মন্তব্য করেছেন। একই দিনে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে পারমাণবিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় আলোচনা শুরুর আগে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। পারস্য উপসাগরে স্মার্ট কন্ট্রোল অফ দ্য স্ট্রেট অফ হরমুজ নামে এই নৌ মহড়া শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হল। খবর ইরনা ও আল জাজিরার। পরমাণু ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টায় এই আলোচনা শুরু হয়, যা স্থানীয় সময় বিকেল পর্যন্ত চলে। যুক্তরাষ্ট্রের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ। পরোক্ষভাবে যুক্ত থাকবেন বলে আগেই জানিয়েছেন ট্রাম্প। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত আছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। এই আলোচনার লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে চলমান বিরোধের সমাধান। এই আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে রাখছে মার্কিন সেনাবাহিনী। আলোচনার আগে জেনেভায় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার আইএই এর প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে দেখা করার পর এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ইরান একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের চেষ্টা করছে। তিনি বলেন, একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য আমি বাস্তব ধারণা নিয়ে জেনেভায় এসেছি। টেবিলে যা নেই, হুমকির সামনে আত্মসমর্পণ। অন্যদিকে ট্রাম্প বলেন, ইরান বরাবরই আলোচনার টেবিলে কঠোর অবস্থান দেখানোর চেষ্টা করে, কিন্তু গত গ্রীষ্মে যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়, তখন তারা সেই অবস্থানের পরিণাম বুঝতে পেরেছে। ট্রাম্পের মতে, চুক্তি না করার পরিণাম ভোগ করতে তারা, ইরান, আর চাইবে বলে আমার মনে হয় না। বিশ্লেষকরা বলছেন, জেনেভা আলোচনা সফল হবার সম্ভাবনা রয়েছে যদি আমেরিকা ইসরায়েলি এজেন্ডা বাদ দিয়ে নিজস্ব এজেন্ডায় মনোনিবেশ করে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্লেষক হাসান আহমাদিয়ান বলেন, দ্বিতীয় দফার আলোচনায় সাফল্যের সম্ভাবনা মার্কিন দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। তিনি বলেছেন, ইরানিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অভিন্ন ভিত্তি খুঁজে নেবে, তবে অবশ্যই মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েলের সাথে নয়। এদিকে ভাষণে খামেনি বলেছেন, সম্প্রতি এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, 47 বছরেও আমেরিকা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি। আমি আপনাকে বলছি, আপনিও সফল হবেন না। জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা শুরুর মাঝেই খামেনি ওই মন্তব্য করেছেন। এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে দুই দেশের মাঝে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। গত বছর ইরান ইসরায়েল যুদ্ধের সময় আগের আলোচনা ভেঙে পড়ার পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের আল্টিমেটাম প্রত্যাখ্যান করল হামাস। ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস 60 দিনের মধ্যে নিরস্ত্রীকরণের জন্য ইসরায়েলের দেওয়া আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি মন্ত্রিপরিষদের সচিব ইয়োসি ফুক্স সোমবার জেরুজালেমে এক সম্মেলনে হুমকি দিয়েছিলেন, 60 দিনের মধ্যে হামাস অস্ত্রত্যাগ না করলে গাজায় আবার ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ফুক্স দাবি করেন এই 2 মাস সময় দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে এসেছে। তিনি বলেন, আমরা সেটিকে সম্মান করছি। এরপরই হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ মারদাউই সরাসরি তা প্রত্যাখ্যান করেছেন। সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, যুদ্ধ আবার শুরুর যে কোনো হুমকি এ অঞ্চলে গুরুতর পরিণতি ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না। তাছাড়া হামাসকে নিরস্ত্র হতে বলার এ ধরনের কোনো আনুষ্ঠানিক দাবি বা সময়সীমার বিষয়ে তারা কিছু জানেন না বলেও জানান মারদাউই। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গণমাধ্যমের মাধ্যমে দেওয়া এসব বক্তব্য নিছক হুমকি মাত্র। চলমান আলোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ইসরায়েলি মন্ত্রী পরিষদের সচিব ইয়োসি ফুক্স 60 দিনের ওই আল্টিমেটাম ঠিক কবে থেকে শুরু হবে তা নিশ্চিত করে না জানালেও বলেন, এটি 19 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদের বৈঠকের দিন থেকে শুরু হতে পারে। তিনি বলেন, আমরা বিষয়টি মূল্যায়ন করব। যদি কাজ করে তাহলে ভালো, আর না করলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে অভিযান সম্পন্ন করতে হবে। জানুয়ারির মাঝামাঝিতে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে যুক্তরাষ্ট্র বলেছে তারা হামাসকে নিরস্ত্র করা এবং একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি সামলাবে। তবে ইসরায়েল গাজা দখল করে রাখলে হামাস অস্ত্রত্যাগ করবে না বলে জানিয়ে দিয়েছে। এ মাসের শুরুর দিকে বিদেশে অবস্থানরত হামাসের রাজনীতিক নেতা খালেদ মেশালো গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, দখল শক্তির অধীনে থাকা জনগণের কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়া হলে তারা সহজ শিকার হয়ে নির্মূল হওয়ার ঝুঁকিতে পড়বে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে 72,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে যাচ্ছে। গাজা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী যুদ্ধবিরতি শুরুর পর 600-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 1520 বার যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়েছে। প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদেরকে হত্যা করা ছাড়াও গাজায় খাদ্য, ঔষধ, চিকিৎসা সরঞ্জাম, আশ্রয় উপকরণ প্রবেশও কঠোরভাবে সীমিত করে রেখেছে ইসরায়েল। গাজায় প্রায় 20 লক্ষ ফিলিস্তিনি বাস করছে। তাদের মধ্যে 15 লক্ষ মানুষ বাস্তুচ্যুত। তারা বিপর্যস্ত মানবিক পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। বিডি প্রতিদিন, নাজিম। 7 পাকিস্তানি সেনাকে বন্দী, 1 সপ্তাহের আল্টিমেটাম বিএলের। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর 7 সদস্যকে নিজেদের কবজায় রাখার দাবি করেছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি। বিএলএ বন্দি বিনিময়ে 7 দিনের আল্টিমেটাম দিয়েছে। খবর এনডিটিভির। তারা হুঁশিয়ারি দিয়েছে 7 দিনের মধ্যে আলোচনা শুরু না হলে আটককৃত সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বিএলের গণমাধ্যম শাখা হাক্কাল থেকে দেওয়া এক বিবৃতিতে এই আল্টিমেটামের কথা জানানো হয়েছে। আল্টিমেটামের সঙ্গে একটি ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আল্টিমেটাম শেষ হওয়ার আর 6 দিন বাকি আছে। তবে বিএলের হাতে 7 পাকিস্তানি সেনা আদৌ আছে কিনা তা স্বাধীনভাবে যাচাই করে নিশ্চিত হতে পারেনি এনডিটিভি। অন্যদিকে বিএলের দাবি ও আল্টিমেটাম প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সরকার বা সামরিক বাহিনীর কোনো কর্মকর্তার প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। বিএলএ দাবি করেছে হেরফ অভিযানের দ্বিতীয় পর্বে এসব পাকিস্তানি সেনাকে আটক করা হয়। গোষ্ঠীটি দাবি করেছে অভিযানের সময় বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট মোট 17 জনকে আটক করা হয়, কিন্তু জাতিগতভাবে বালুচ হওয়ায় ও স্থানীয় পুলিশের সঙ্গে সম্পৃক্ততা থাকায় 10 জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। বিএলের ভাষ্য, মাঠের পরিস্থিতি স্থানীয় হওয়ায় এবং বালুচ জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় নিয়ে এ 10 জনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএলএ বলেছে আটক বাকি 7 জন পাকিস্তানি সেনাবাহিনীর নিয়মিত ইউনিটের সদস্য। এসব সেনা আমাদের হেফাজতে রয়েছে এবং বালুচ ন্যাশনাল আদালতে তাদের বিচার সম্পন্ন হয়েছে। এক বিবৃতিতে বিএলএ বলেছে, বিচারকালে আটককৃতদের বিরুদ্ধে বেসামরিক লোকজনের বিরুদ্ধে অপরাধ, জোরপূর্বক গুমে সহায়তা বা উস্কানি এবং বালুচ জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যায় অংশ নেওয়া সহ নানান অভিযোগ আনা হয়। প্রমাণ উপস্থাপনের পাশাপাশি বিচারে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং তারা যে বিভিন্ন অপরাধে জড়িত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করা হয়।
বিচ্ছিন্নতাবাদী এ গোষ্ঠীটি জানায় আটক 7 পাকিস্তানি সেনা দোষী সাব্যস্ত হয়েছে। তাদের মৃত্যুদণ্ডের রায়ও ঘোষিত হয়েছে। তবু তারা পাকিস্তানকে 7 দিনের সময় দিয়েছে। পাকিস্তান যদি এই সময়ের মধ্যে যুদ্ধবন্দী বিনিময়ে আগ্রহ দেখায়, তাহলে পাকিস্তানি কর্তৃপক্ষের হাতে আটক বালুচ বন্দীদের মুক্তির বিনিময়ে 7 সেনাকে জোনকে ফেরত দেওয়া হতে পারে। এর আগেও একাধিকবার এ ধরনের বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছিল বিএলএ। তাদের দাবি, পাকিস্তানি কর্তৃপক্ষ কখনোই এ ধরনের আলোচনায় রাজি হয়নি। তারা শেষ পর্যন্ত তাদের সেনাদের প্রাণকে উপেক্ষা করেছে। ইত্তেফাক, এসআর। সিরিয়ায় আটকে থাকা নাগরিকদের ফেরত নিতে চায় না অস্ট্রেলিয়া। সিরিয়ায় আটকে থাকা কোনো অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফেরাতে সাহায্য করা হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। মঙ্গলবার তিনি বলেন, সরকারের নীতি আইএসের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের প্রতি কঠোর থাকবে। আলবানিজ এই বিষয়ে সতর্ক করে বলেন, নিয়ম ভেঙে কেউ দেশে ফিরলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী আইএসকে সন্ত্রাসী সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হওয়া ব্যক্তিরা 25 বছরের কারাদণ্ড ভোগ করতে পারে এবং দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তদের নাগরিকত্ব হারানোর ঝুঁকি রয়েছে। সম্প্রতি রোজ শিবির থেকে 11টি আইএস সংযুক্ত অস্ট্রেলিয়ান পরিবার দামেস্কে চলে গেছে এবং পরে দেশে ফিরে এসেছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী 34 জন অস্ট্রেলিয়ান নারী ও শিশুকে আটক করেছে। তাদের পাসপোর্টে প্রবেশ স্ট্যাম্প এবং সরকারি অনুমোদনও ছিল না। রোজ শিবির দেরিক এলাকায় অবস্থিত। আল হুল শিবিরের পর দ্বিতীয় বৃহত্তম আইএস সংযুক্ত পরিবারের শিবির। শিবিরে বর্তমানে প্রায় 40টি দেশের 2201 জন মানুষ বসবাস করছে। বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় জামায়াতের জয়ে লাভ বিজেপির। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফলের যে মানচিত্রসহ তথ্য বিবিসি বাংলার ওয়েবসাইটে আছে, তার দিকে এক ঝলক তাকালেই দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিমে সাতক্ষীরা 4 থেকে শুরু করে উত্তর দিকে এগোলে মেহেরপুর 2 আসন পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরবিচ্ছিন্নভাবে হলুদ রং। বিবিসি বাংলায় নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে হলুদ দিয়ে বর্ণায়িত করা হয়েছিল। আবার সীমান্ত থেকে কিছুটা অভ্যন্তরে খুলনা, যশোর, কুষ্টিয়া আর পাবনার অনেক আসনও জামায়াতের জোটের দখলে গেছে। সীমান্তে যদি ফিরে আসা যায়, কয়েকটি আসন বাদ দিলে যত উত্তরে এগোনো যায়, সেখানেও আবার রাজশাহী 1 এবং চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে জয়ী হয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। উত্তরাঞ্চলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রামেও অনেক আসনে তারাই বিজয়ী হয়েছে। মোটের ওপর জামায়াতে ইসলামীর জোট যেসব এলাকায় জিতেছে, সেগুলি ভারতের পশ্চিমবঙ্গ আর কিছুটা আসামের সীমান্তবর্তী অঞ্চল। এই অঞ্চলগুলোতে জামায়াতে ইসলামী ও তার জোট সঙ্গীদের জয়কে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল আর বিশ্লেষকরা গভীরভাবে নজর করেছেন। তারা মনে করছেন, বাংলাদেশে জামায়াতের এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতেও প্রভাব ফেলবে, বিশেষত আর কয়েক মাসের মধ্যেই যে রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজেপি এবং তাদের বিরোধী দলগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কারা কিভাবে সীমান্ত অঞ্চলে জামায়াতের জয়ের ব্যাখ্যা করছে আর মানুষের সামনে তুলে ধরছে, তার উপরই নির্ভর করবে যে এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে।